সংসদে জামাতের সংসদ সদস্যরা বলছেন বাংলাদেশে নাকি ৭২-এর সংবিধান তারা চান না। তাহলে এখন যে তারা শপথ গ্রহণ করেছেন সেটা কোন সংবিধানের অধীনে? কিংবা অন্তর্বর্তীকালীন সরকার থাকাকালীন সময় নাহিদ, আসিফ, মাহফুজ এরা যে শপথ গ্রহণ করেছে কোন সংবিধানের অধীনে? তারেক জিয়া যে প্রধানমন্ত্রী হয়েছে শপথ গ্রহণ করেছে কোন সংবিধানের অধীনে? বাংলাদেশের খাবেন, বাংলাদেশের পড়বেন, বাংলাদেশের সংবিধানের লাথি মেরে ছুঁড়ে ফেলাই দিবেন, এটা আপনাদের সংসদীয় গণতন্ত্রের চর্চা? এটা তো সংসদীয় ভণ্ডামি, সংস্কারের নামে ভণ্ডামি। এটা যেটা আগে অধ্যাদেশের মাধ্যমে হতো, এখন সংসদীয় ভণ্ডামি বাস্তবায়ন করে একটা নাটক অ্যারেঞ্জ করে সেখানে সংস্কারের নাম দিয়ে প্রতিনিয়ত বাংলাদেশের সংবিধানকে অপমান করা হচ্ছে। যার রোশানল থেকে ছাড় পাচ্ছে না স্বরাষ্ট্র উপদেষ্টা সালাউদ্দিন থেকে শুরু করে মির্জা ফখরুল, তারেক জিয়া, এমনকি খোদ রাষ্ট্রপতিও। কারণ রাষ্ট্রপতি যখন তার ভাষণ দিতে গিয়েছিল সংসদে, আপনি আমি কি দেখেছি, এই জামাত রাজাকারের গোষ্ঠীরা সংসদ থেকে বের হয়ে যায়, কিছু হলেই তারা ওয়াক আউট করে। মনে হচ্ছে সংসদ ভবনটা নাটকের জায়গা। এখানে মানুষের ভাগ্য নিয়ে আলোচনা হওয়া বাদ দিয়া তাদের ব্যক্তিগত চাহিদা নিয়ে যেন আলোচনা বেশি হচ্ছে। মন চাইলো ওয়াক আউট করে ফেললাম, মন চাইলো যা তা বলে বাংলাদেশের সংবিধানকে অপমান করলাম। মনে হয় এগুলো করার জন্যই বাংলাদেশের সাধারণ মানুষ তাদেরকে ভোট দিয়ে সংসদে পৌঁছেছে। যদিও মেজরিটি অনেক কম, তবুও তো বিরোধী দলের ভূমিকায় তো ৬০-৭০ জন এমপি আপনারা রয়েছেন। তাহলে আপনাদের লজ্জা করে না যে সংবিধানের অধীনে শপথ নিয়েছেন সেই সংবিধানকে সংসদের ভিতরে অপমান করতে? লজ্জা করে না? আসলে নির্লজ্জদের কোনো লজ্জা থাকে না, এটাই স্বাভাবিক। আপনাদের তো লজ্জা নেই। যে দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা করে সাধারণ মানুষকে উস্কে দিয়েছিলেন, এখন সেই দিল্লির দেওয়া তেল দিয়াই আপনাদের ডিজেলের সংকট কাটানো লাগতেছে। সেই ভারতের থেকে চাল আমদানি করেই আপনাদের চলতে হচ্ছে। বলতে পারেন ভারত কি মাংনা দেয়? যান না, পাকিস্তান থেকে নিয়ে আসেন। যেই টাকায় এখানে বিক্রি করবেন তার থেকে ডাবল টাকায় বিক্রি করতে হবে, কারণ ক্যারিং খরচ বেশি, কস্টিং বেশি, দূরত্ব বেশি, পরিবহন কস্ট বেশি। ক্রাউড অয়েল নিয়ে এসে ভারতে রিফাইন করে পাইপলাইন দিয়ে পাঠায় দেয়, জিরো কস্ট। কিন্তু আপনারা বলেন ভারত থেকে নেব না, নিয়েন না, মানা করছে কিনা? পাকিস্তান থেকে নিয়ে আসেন, জাহাজ ভাড়া দিয়ে নিয়ে আসবেন। ৮০ টাকার জিনিস ১৬০ টাকা হবে, ১৬০ টাকার জিনিস ১৬০০ টাকা হবে। সমস্যা কি? বাঙালি তো খাবে। দিল্লি না ঢাকা, দিল্লি না ঢাকা করে প্রতিবেশীর পাছায় আঙ্গুল দিবেন, আর প্রতিবেশীর সাথে বাণিজ্য সুরক্ষা নষ্ট করে, প্রতিবেশীর সাথে বাণিজ্য সম্পর্ক নষ্ট করে বাণিজ্যের নামে ওই পুনবেশিকতাকে গলায় জড়িয়ে নিবেন, আর সাধারণ মানুষকে করবেন ফকির। সাধারণ মানুষ অভাব ফেস করবে না তো কি আপনারা ফেস করবেন? আপনারা তো বাংলাদেশ ব্যাংকের টাকাগুলো লুট করার জন্য ব্যস্ত, কলমের খোঁচাই তো টাকা চলে আসে। যেহেতু সংসদ সদস্য আপনারা, তার উপর বিরোধী দল। আর এখনকার ওই যে আমি আর মামু ইলেকশন, আমি আর মামু সংসদে যামু, ওই টাইপের ইলেকশন করে ওই নিজ জোটেরই একটা গ্রুপ বিরোধী দল হয়েছে, একটা গ্রুপ সরকার হয়েছে। আমরা বুঝি না এগুলা নাটক, আমরা বুঝি না। দিন শেষে সাধারণ মানুষকে পণ্য বানানোর প্রক্রিয়া, আর কিছুই না। ৭২-এর সংবিধান চান না হান্নান মাসুদ, বাহ, খুব সুন্দর কথা। ৭২-এর সংবিধানের অধীনে শপথ নিতে পারো, ৭২-এর সংবিধান এখন ভাল লাগে না। তখন জাত যায় না, যখন শপথ নিয়েছিল তখন জাত যায় না। যখন ৭২-এর সংবিধানের অধীনে শপথ নিয়ে সংসদে যায় নিজের সংসদ সদস্য পরিচয় দাও, ডিও লেটারে সিল মারো, তখন ভাল লাগে। তখন ৭২-এর সংবিধানের কোনো সমস্যা নাই। যখন নিজেরা রাষ্ট্রপতি চুপ্পুর কাছ থেকে যখন শপথ গ্রহণ করো অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হিসেবে, তখন কোনো সমস্যা নাই। যত সমস্যা শপথ নেওয়ার পরে, সংসদে যাওয়ার পরে এই সংবিধান চলবে না। আর বাপের দেশ পাকিস্তানের সংবিধান আইনা এখানে ইম্পোজ করার ধান্দা, যেটা জুলাই সনদের নাম করে ওরা পাকিস্তান সনদের একটা ধারা আমাদের ঘাড়ে চাপিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এই যে বিষয়গুলো, এই প্রত্যেকটা বিষয় পাকিস্তানের কূটনৈতিক রাজনৈতিক এজেন্ডার সাথে সম্পৃক্ত রয়েছে। এরা দিল্লির দাসত্ব করবে না বলে পিন্ডির দাসত্ব বাঙালিদের উপর চাপিয়ে দিচ্ছে, সেই বিষয়টা খেয়াল রাখবেন আপনারা। তা না হলে এই সমস্ত হান্নান মাসুদরা ভবিষ্যতে আপনার আমার স্বাধীনতা হরণের মূল কেন্দ্রবিন্দুতে পৌঁছে যাবে, কারণ এরা অতিরিক্ত বাড়ছে। বাংলাদেশের সংবিধান ফেলনা না। ৩০ লক্ষ শহীদ, ২ লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে বাংলাদেশের সংবিধান এসেছে, এত সহজ না। ডক্টর কামাল এখনো বাইচে আছে, যায় শুনে আসেন, বিরোধী দলীয় নেতাদেরকে বলছি, নাটক কম করেন মিয়া। পাকিস্তানের এজেন্ডা বাদ দেন, ভারতের এজেন্ডা বাদ দেন, স্বাধীন বাংলাদেশকে স্বাধীন বাংলাদেশের মতো রাখেন। টাকার বিনিময়ে দালালি করবেন, সংসদে এসে নাটক করবেন, আর বলবেন ৭২-এর সংবিধান চাই না। ৭২-এর সংবিধান কি হাওয়ায় ভাইসে আসছে? ৩০ লক্ষ শহীদের জান গেছে ওই জায়গায়, রক্ত গেছে, তাজা রক্ত। সাথে গেছে আমাদের রিজার্ভ ব্যাংকের টাকা। আপনাদের বাপ পাকিস্তান এখনো সেই টাকা ফেরত দেয় নাই। যাওয়ার আগে রিজার্ভ ব্যাংক খালি করে নিয়ে গেছে। শুনেন নাই বঙ্গবন্ধুর ভাষণ, যে রেলে ভেঙে নিয়ে গেছে,
মাছ নাই, ডাল নাই, চাল নাই, ফেরাউনের দল সব নিয়ে গেছে, ভুলে গেছেন? অবশ্য আপনারা তো বঙ্গবন্ধুকেই মানেন না। যখন দরকার বঙ্গবন্ধুকে ইউজ করেন, যখন দরকার নাই বঙ্গবন্ধু কিসের ন্যাশনাল লিডার ছিল এগুলা বলেন। আবার আপনারাই বলেন যে না, বঙ্গবন্ধু না থাকলে বাংলাদেশ থেকে ভারতীয় সৈন্যরা ৭১-এর পর চলে যেত না। একদিক থেকে অবদান স্বীকার করেন, আরেক দিক থেকে চরিত্র হনন করেন। আপনারা তো দুমুখো সাপ মিয়া। জামাত সব থেকে বড় দুমুখো সাপ। আর এই জামাতের গুপ্তরাই এখন আওয়ামী লীগের ভিতরে শেল্টার নিয়ে আছে, যারা চায় না ৭২-এর সংবিধান থাকুক। এদের কাছে সংবিধান ম্যাটার করে না, এদের কাছে পকেট বাণিজ্য আর ২০ কোটি জনতাকে জিম্মি করে, বাংলাদেশের সাধারণ মানুষকে জিম্মি করে, বাংলাদেশের সংবিধানকে ছুঁড়ে ফেলে দিয়ে তাদেরকে শোষণ করাই যেন তাদের মূল উদ্দেশ্য। এটাই তাদের আসল এজেন্ডা। তারই রিপ্রেজেন্টেটিভ হচ্ছে হান্নান মাসুদ, নাহিদ, আসিফ, এমনকি সাদা শকুন শফিকুর। ভুলে গেলে চলবে না, এই সমস্ত ব্যক্তিরাই কিন্তু স্বাধীন বাংলাদেশটাকে পাকিস্তানের হাতে তুলে দেওয়ার দায়িত্ব নিয়েছে। বিগত ১৭ বছরে বাংলাদেশ এরকম পরিস্থিতি ফেস করে নাই যতটা না তাদের এই জুলাই জঙ্গি হামলার মাধ্যমে এখন বর্তমানে বাংলাদেশের মানুষকে ফেস করতে হচ্ছে। ইউক্রেন রাশিয়া যুদ্ধ গেল, কই তেলের সংকট তো ছিল না বাংলাদেশে? ম্যানেজমেন্ট ওই লেভেলের ছিল। ২ বছর পর কি হবে সেটা অ্যানালাইজ করে ওই বিশ্ব রাজনীতি বুঝা ২ বছরের তেল স্টকে রাখা হতো। সেখানে ২ বছরের তেল টিকা যেগুলো স্টকে রাখা হতো সেগুলো এখন কারেন্টলি পয়সা দিয়ে কিনেও পাওয়া যাচ্ছে না। তার মানে কি? ম্যানেজমেন্টে গাফিলতি। ম্যানেজমেন্ট চায় না বা ম্যানেজমেন্ট চায় নাই মজুদ থাকুক, কিংবা ম্যানেজমেন্টের হেডও নাই রাষ্ট্র টু রাষ্ট্র কমিউনিকেট করে একটা সমাধান বের করা। আর দেখলাম ওই যে জামাতের ব্যারিস্টার শাহরিয়ার, সে তো টকশোতে যায় বলছে, একেবারে টেবিলে থাবর দিয়ে বলছে যে তার সামনে নাকি জামাতের আমির অ্যাম্বাসেডর গুলোকে ফোন দিয়ে তেল চাইছে। চায়না অ্যাম্বাসেডরকে ফোন দিছে, ইরানের অ্যাম্বাসেডরকে ফোন দিছে, আমেরিকান অ্যাম্বাসেডরকে ফোন দিছে। ভাই তোদের দৌড় ওই অ্যাম্বাসি পর্যন্তই, কারণ তোরা তো ওই অ্যাম্বাসিরই দালাল। অ্যাম্বাসি থেকে পয়সা খাস, বিদেশি ওই রাষ্ট্রদূতের কাছ থেকে পয়সা খায় আর দালালি করস বাংলাদেশে কইরা বাংলাদেশের স্বাধীনতা হরণ করে পাকিস্তানের হাতে আর ওই যে পশ্চিমা গোষ্ঠীর হাতে দেশ তুলে দেওয়া যে তোদের এজেন্ডা। কিন্তু ইন্টারন্যাশনাল লিডার শেখ হাসিনা সে কি করতো? সে কোনো রাষ্ট্রদূতের কথায় চলতো না বেটা। সে রাষ্ট্র লিডার, সে ছিল শেখ হাসিনা বঙ্গবন্ধুর কন্যা। সে ফোন দিত কাকে? রাষ্ট্রপ্রধানকে। ভাই তোমার দেশ এই ঝামেলা করছে, তোমার দেশ হচ্ছে রপ্তানিকারক, আমি আমদানিকারক, আমি ভোক্তা, আমি ক্রেতা। তিন দেশ থেকে কোটেশন নিত, যে দেশ থেকে দাম কম পাইতো সেই দেশ থেকে তেল আমদানি করতো। ওই রাষ্ট্রদূতরে ফোন দিয়ে বলতো না তেলের সমাধান কি, আমারে তেল দাও। নো, কারণ ২ বছর আগেই জানতো যে আগামী ২ বছর পর কি হবে। কারণ বিশ্ব রাজনীতি একটু বিশ্লেষণ করলেই বোঝা যায় যে বিশ্ব রাজনীতি কোন দিকে যাচ্ছে। তখন অটোমেটিক্যালি ওই বিশ্ব রাজনীতি ট্যাকেল দেওয়ার জন্য আমাকে ২ বছরের মধ্যে কি করতে হবে সেটা কিন্তু জননেত্রী শেখ হাসিনা জানতো, এবং সেভাবেই তিনি পদক্ষেপ নিতেন, সেভাবেই তিনি তেল মজুত করতেন, সেভাবেই তিনি জ্বালানি সক্ষমতা তৈরি করে বাংলাদেশটাকে এগিয়ে নিয়ে যেতেন। আর সেই জ্বালানি সক্ষমতাটাকে নষ্ট করেছে ডক্টর ইউনূস, জামাত, শিবির, এনসিপি, এই কুকুরের ছানারা, যারা এখন সংসদে বিরোধী দল, সরকার দলেরও একটা অংশ রয়েছে এখানে। বোঝা গেল কি পরিমাণ ষড়যন্ত্র করে বাংলাদেশের সাধারণ মানুষকে জিম্মি করা হয়েছে। এদের কোনো ছাড় হবে না, ভবিষ্যতে এদের বিচার হবে ইনশাআল্লাহ।